থ্যাংক ইউ। আর এটা এটা তো একদম সহজ 2-3টা সূত্র। এটা আসলেও শর্ট কোশ্চেন হিসেবে আসবে। হয়তো 1-2 মার্ক সাথে জুড়ে দিতে পারে। অনেক সময় কোশ্চেনের সঙ্গে এক্সটেনশন করে দেয়। সেই টাইপের কোশ্চেন হতে পারে। কিন্তু এখান থেকে আরকে মেথডটা হচ্ছে বড় কোশ্চেন। তো আরকে মেথড ইগনোর করার কোনো সুযোগ নাই। আর আরকে মেথড নিয়ে কথা বলবো, আরো লোকজন আসুক, তারপর শুরু করব। ওকে স্যার, আরকে মেথডে তো অর্ডার 2 দিয়ে করব নাকি 4 দিয়ে, এটা তো বলা থাকবে কোশ্চেনে, রাইট? আরকে মেথড অর্ডার 2 বা অর্ডার 4 কোশ্চেন অবশ্যই বলে দিবে। ওকে স্যার। কোশ্চেন অবশ্যই বলে দিবে, তবে 4টা বেশি গুরুত্ব দেবে। 4টা অবশ্যই বেশি গুরুত্ব দেবে। ওকে স্যার। স্যার এই যে অয়লার মেথডটা অয়লার মেথডটা মেনলি অয়লার মেথডটা মূলত আরকে মেথডেরই আগের ভার্সন। তো অয়লার মেথডটা অতটা ইম্পর্টেন্ট না। আরকে 2 বা আরকে 4 এগুলোর উপরে বেশি ফোকাস করো। অয়লার মেথডটা হচ্ছে আরকেটা কিভাবে আসলো সেটা বোঝানোর জন্য একটু বেসিক দেয়। এজন্য অয়লারটা দিয়ে আমরা শুরু করেছি। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে আরকে মেথড। অয়লারটা মূলত আরকেটাকে বোঝানোর জন্য যে আরকেটা কিভাবে আসছে সেটা দেখানোর জন্য অয়লারটা দরকার পড়ে। কিন্তু তোমাদের আলাদা করে অয়লার থেকে থাকার সম্ভাবনা খুব কম। আরকে যেহেতু জানি আমরা আমরা চাই ভালো রেজাল্ট দিতে। তো আরকে মেথড যেহেতু আছে, অয়লারটা আমরা একদম বেসিক শুরুর দিকের মেথড। তো অয়লারটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ এটা কি ইম্পর্ট্যান্ট? ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ কোশ্চেনে আসবে কিনা, পরীক্ষা আসবে কিনা, এই সব চিন্তা যদি বাদ দাও, ডিফারেন্সিয়েশন সবসময় ইম্পর্টেন্ট। ওকে স্যার। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফ বলতে ইঞ্জিনিয়ারিং লাইফে সবসময় কাজে লাগবে। আহ, লাগবেই। ডেরিভেটিভ, ক্যালকুলাস এগুলো ইঞ্জিনিয়ারদের সঙ্গী। যারা ক্যালকুলাস বোঝে না তারা ভালো ইঞ্জিনিয়ার কখনোই না। আর কম্পিউটার সায়েন্টিস্টদের জন্য অবশ্য ম্যাট্রিক্সটাও বেশি গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সটাও খুব কাজে লাগে। কিন্তু যারা অন্য ইঞ্জিনিয়ার, এছাড়াও যারা বাইরের ইঞ্জিনিয়ার, তাদের জন্য, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, তাদের জন্য ওডি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এর সাথে আবার ম্যাট্রিক্সও জুড়বে, ম্যাট্রিক্সটাও লাগবে, ভালো করে লাগবে, সব জায়গাতেই লাগবে। ওকে স্যার। বলো, আর বলো, বলতে থাকো, কোশ্চেন করতে থাকো, তারপরে যখন সময় আসবে তখন দেখাবো। স্যার গাউসের মেথডটা স্যার স্যার একবার স্যার রিপিট করবেন আমাদের। স্যার লাস্টের দিন পড়াইছিলেন স্যার, ওই কন্ডিশনগুলো, নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন, স্যার এই কন্ডিশনগুলো স্যার বুঝতে পারতেছি না এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখাবো। স্যার ওই যে স্টেট লাইন লিনিয়ার ইকুয়েশন আর নন লিনিয়ার ইকুয়েশন, স্যার এটা প্রশ্নটা দেখে কেমন বুঝবো যে এটা কোনটা করতে হবে? কোশ্চেনেই বলে দিবে স্ট্রেট লাইন নাকি স্ট্রেট লাইন, লিনিয়ার এগুলো হচ্ছে এক। স্ট্রেট লাইন, জি স্যার। লিনিয়ার এগুলো হচ্ছে যে এক। আর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নন লিনিয়ার, এটা আহ, এক। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, নন লিনিয়ার। কার্ভ যদি হয় সেকেন্ড ডিগ্রিতে গেলে তখন আবার কার্ভ হয়ে যাবে, তখন আর স্ট্রেট লাইন থাকবে না, তখন সেটা একরকম। সেকেন্ড ডিগ্রি হতে পারে, নন লিনিয়ার হতে পারে, কার্ভ হতে পারে, তারপরে হায়ার অর্ডার বলতে পারে। স্যার, বলো। কার্ভ ফিটিং থেকে কি পলিনোমিয়ালের ম্যাথ আসবে? পলিনোমিয়াল মানে সেকেন্ড ডিগ্রি অবশ্যই আসবে, সেকেন্ড ডিগ্রি, কারণ ওখান থেকে তো 10 মার্ক কভার করতে হবে। তো ওখানে আছেই তো সেকেন্ড ডিগ্রি আর ফার্স্ট ডিগ্রি, দুটোই তো আছে। আর ফার্স্ট ডিগ্রির ভিতরে এক্সপোনেনশিয়ালটাও আছে না? এক্সপোনেনশিয়ালটা ফার্স্ট ডিগ্রির ভিতর চলে আসে। এক্সপোনেনশিয়ালটা যেহেতু ফার্স্ট ডিগ্রির ভিতর চলে আসে, ফার্স্ট ডিগ্রি এক্সপোনেনশিয়াল মোটামুটি একই, শুধু একটা বা দুইটা লাইন বেশি। তো সেই হিসাবে এক্সপোনেনশিয়াল শিখলে ফার্স্ট ডিগ্রি তো অলরেডি হয়েই যাচ্ছে, একই জিনিস। এই দুইটার ভিতরে এই দুটার ভিতরে একটা থাকবে, যে কোনো একটা, কারণ দুটো একই জিনিস, তো দুটার ভিতরে একটা থাকবে। আর সেকেন্ড ডিগ্রিতে তাহলে একা পড়ে যাচ্ছে, তার মানে সেকেন্ড ডিগ্রি অবশ্যই থাকছে। স্যার জ্যাকোবিয়ান সাইডেল মেথড যখন করব, ওখানে যখন তিনটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর মান সেম আসে, তখন কি আমার মানে এক্স করার পর আবার ওয়াই জেড সবগুলো করা দরকার আছে না, শুধু একটা দিয়ে আমি মানে আইটারেশন ব্যবহার করে যাব? না না, এটা হচ্ছে জ্যাকোবিন বলবে না সেডেল বলবে সেটার উপর নির্ভর করছে। আপডেট ভ্যালু ইউজ করতে হবে যদি সেডেল বলে। আর একটা ভ্যালু বলতে কি বোঝাইলে, বুঝি নাই। স্যার একটা মনে করেন তিনটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর মান সেমই আসতেছে, তো তিনটা আমি যখন ইকুয়েশনে না, এক্স ওয়াই জেড এর মান একদম সেম হবে না, কারণ এখানে বেশিরভাগই নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, একদম ডাইরেক্ট 1 2 3 4 এই টাইপের আসবে না, ডেসিমেলে আসবে। তো শুরুর দিকে সেম দিয়ে শুরু হতে পারে, কিন্তু পরে আস্তে আস্তে দেখবে যে একরকম আসবে না, অবশ্যই ভিন্ন ভিন্ন রকম হবে।
স্যার জ্যাকোবিয়ান সাইডেলের ক্ষেত্রে আমরা ফার্স্টে ক্যালকুলেটর দিয়ে তিনটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড এর মান বের করি না, তো ওইখানে বের করার সময় এক্স ওয়াই জেড এর মান সেম আসে, ওটা হচ্ছে। না, এটা তো হচ্ছে যে সাজেশনটা হচ্ছে যে কিভাবে শুরু করব। আমি তিনটা ওয়ে বলছিলাম শুরু করার। একটা হলো কোশ্চেন এই দেওয়া থাকবে যে এটা দিয়ে শুরু করো। আরেকটা হচ্ছে যে অনেক সময় হয় যে 0 0 0 দিয়ে শুরু করা। আর আরেকটা হলো যদি কাছাকাছি ভ্যালু ধরা হয় তাহলে দ্রুত কনভার্জ করে। কাছাকাছি ভ্যালু থেকে শুরু করলে খুব অল্প সময়ের ভিতর কনভার্জ করে যায়। এই তিনটা অপশন ছিল। এখন সলিউশন করলে যদি এমন হয় যে তিনটারই সলিউশন 1 1 1 আসছে, সেটা হতে পারে। তো সেই ক্ষেত্রে শুরু করবে হয়তো দেখা যাচ্ছে 0.8 দিয়ে শুরু করলে, 0.9 দিয়ে শুরু করলে, এরকম করে শুরু করতে পারো, বা সবগুলো 0.8 0.8 0.8 দিয়ে শুরু করতে পারো। কিন্তু একটু পরে গিয়ে একদম অ্যাকুরেট একই, কারণ ডেসিমেলে ভ্যালু তো আসবে। ডেসিমেলে যখন ভ্যালু আসে তখন সবগুলো সমান হবে, একই হবে, এরকম হয় না। এরকম এরকম ম্যাচ করবে না কখনো। জি স্যার, বুঝতে পারছি। ডেসিমেল ভ্যালু অবশ্যই কিছু না কিছু পার্থক্য থাকবে, এমনকি এক্সাক্ট রেজাল্ট থেকেও একটু কম বেশি থাকতে পারে, কিছু এরর থাকবেই। নিউমেরিক্যাল এরর থাকবে, আমরা এরর রিমুভ করার জন্য আরো ইটারেশন, আরো সময়, আরো বেশি কাজ এসব করতে হয়। এটা কম্পিউটার প্রোগ্রামিং, তো এটা নিউমেরিক্যালের সুবিধা হলো এটা কম্পিউটারদের লুপ চালিয়ে করা যায়। লুপ চালিয়ে যখন করবে 100 ইটারেশনে দেখা যাচ্ছে কাছাকাছি ভ্যালু আসছে, তুমি যখন 1000 ইটারেশন করবে তখন আরো কাছে চলে যাবে, একসময় গিয়ে এরর জিরো হবে। এটা হচ্ছে যত বেশি করবে তত অ্যাকুরেট ভ্যালু আসবে। নিউমেরিক্যালের টেকনিকটাই তো। এটা সুবিধা হলো এটা লুপের ভিতরে একটা লুপ করে দিলে, লুপের ভিতরে যে ফর লুপ বা যখন তুমি করে দেবে 1 থেকে 100, 1 থেকে 100, এই হলো সুবিধা কম্পিউটার প্রোগ্রামিং করার জন্য নিউমেরিক্যাল গুলো। এই কারণে নিউমেরিক্যাল গুলো ডাইরেক্ট মেথডের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা তুমি কম্পিউটারে কনভার্ট করতে পারবে। তো আমরা যখন হাতে স্যার করি আরেকটু তখন শেষ করিনি। আমরা যখন হাতে করি তখন আমরা কয়েক 2-3 ইটারেশন করি। তো 2-3 ইটারেশন করলে একটু এরর থাকবেই, ওটা একদম পারফেক্ট করা হয় না, আবার অবশ্য হয়েও যেতে পারে সঠিক রেজাল্ট। বলো, তারপর বলো। স্যার একটা ম্যাথ হলো বইয়ের পিডিএফ থেকে করছিলাম, এক্স ওয়াই জেড এর মান 1 আসছে, তো যখন ফার্স্ট আইটারেশন করছি x1 এর মান আসছে 1.2, y1 এর মান আসছে 1.06, আর হলো z1 এর মান আসছে 0.948। তাহলে কি স্যার এটা এখানেই স্টপ করে দেবো নাকি আরো আইটারেশন দরকার আছে? এটা কাছাকাছি বলবে, চলে আসছে। এটা কোশ্চেন বলবে, কোশ্চেনের অনুসারে করতে হবে। কোশ্চেন যেভাবে দেবে সেইভাবে করতে হবে, কোশ্চেনের চাহিদা অনুসারে। কোশ্চেন যদি বলে 3 ডেসিমাল প্লেস মতো মেলাতে হবে, এগুলো কিন্তু একটু কঠিন। 3 ডেসিমাল করবে, ইটারেশন অনেক সময় বেশি লাগতে পারে। স্যার, যদি গস সেটেল গস জ্যাকবি এখানে বলে যে দুইটা ইটারেশন পর্যন্ত করতে, এখানে কি n = 1 পর্যন্ত করব নাকি n = 2 পর্যন্ত করব? প্রথমে তো 0 দেওয়াই থাকবে, সেখান থেকে বের হবে 1। তো 1 ভ্যালু একটা ইটারেশন, তারপর আবার নেক্সট টার্ম আরেকবার করে x2 y2 z2, এলো সেকেন্ড ইটারেশন। কারণ x0 তো এটা x0 y0 এটা তো দেওয়া আছে, তারপর তুমি বের করছো 1 তারপর 2, তাহলে দুটো ইটারেশন মানে 1 2। ঠিক আছে স্যার। আচ্ছা, আর যাদের কোশ্চেন আমাদের আছে হ্যাঁ জিজ্ঞেস করে নাও, তারপর আমি বলছি। স্যার আমাদের ওই যে গস এলিমিনেশন মেথডে হচ্ছে আপনি 3টে ইকুয়েশন দিয়ে করাইছিলেন, তো 4টে ইকুয়েশন আসলে ওইটা কিভাবে করব? মানে লাস্ট সেমিস্টারে একটা 4টে ইকুয়েশনের কোশ্চেন আসছিল। যখন ইকুয়েশন 4টা দেবে তখন দেখবে অটোমেটিক কিছু আগে থেকেই জিরো করা থাকবে, তো সেক্ষেত্রে অঙ্কটা সহজই হবে। দেখা যাচ্ছে কিছু টার্ম আগে থেকে জিরো করেই দেওয়া আছে। এমনিতে তো ও আমরা জি স্যার, যখন যখন 4 জি করব স্যার তখন 3টা। তখন আমাদের 6টা জিরো করতে হবে। তো 6টা জিরো করতে হবে, কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে 2টা 3টা আগে থেকে জিরো করা, তো অটোমেটিক ওটা ছোট সহজ হয়ে যাবে। তবে আমি স্পষ্ট করে বলে দিয়েছি 4টা না দেওয়ার জন্য, কারণ 4টা দিলে অনেক সময় ঝামেলা হতে পারে, অনেকের মাথা ঘুরে যেতে পারে। তবে 3টা যেভাবে একইভাবে 4টা যদি দিয়েও ফেলে জি স্যার, তাহলেও ও সহজ করে আগে থেকে 2 একটা টার্ম জিরো করেই রাখবে, যাতে করে ওটা চেঞ্জ করা না লাগে, ওটা অটোমেটিক জিরোই থাকবে। আর সাজাবে কিন্তু এটা অবশ্যই খেয়াল করবে, এক্স এর নিচে এক্স সাজাবে, ওয়াই এর নিচে ওয়াই সাজাবে, এরকম করে সাজিয়ে নেবে। অনেক সময় কিন্তু এদিক জি ওদিক স্যার, করে রাখতে পারে, এক্স ওয়াই এলোমেলো করে রাখতে পারে। জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি শুরু করার আগে আরো 2 একটা কথা আমি বলবো, তার আগে যদি আর কেউ কিছু বলতে চাও বলো। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই যে আপনার ইন্টিগ্রেশনে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে স্যার ইন্টারভাল বলা থাকে না স্যার, গতবারের কোশ্চেনটা বলা ছিল না, তখন স্যার কি করব?
ইন্টারভ্যাল মানে কয়টা ইটারেশনে ভাগ করবে সেটা। জি স্যার, সাব ইন্টারভ্যালটা বলা থাকে না স্যার, এন এর মানটা। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এটা সবার জন্য। এই ব্যাপারটা সবার জন্য, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যখন ট্রাপিজয়েডাল করবে, এটা খুব খেয়াল করে শুনবে, কারণ এটা কাজে লাগতে পারে। যখন ট্রাপিজয়েডাল করবে, এন এর ভ্যালু 1 2 3 4 5 6 যা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু যখন সিমসন 1/3 করবে, এন এর ভ্যালু হতে হবে হয় 2, না হয় 4, না হয় 6, না হয় 8। যখন এন এর যখন হচ্ছে 3/8, তখন এন এর ভ্যালু হতে হবে 3 অথবা 6 অথবা 9, 12, 15। আবার যখন ওয়েডেল করবে, তখন হতে হবে 6 বা 12 বা 18। তো দেখো, এরকম করে ম্যাচ করলে 6 এ গিয়ে 6 যদি হয়, তাহলে সবার জন্যই পারফেক্ট 6 যদি হয়। তো এটা বলা থাকেই না, ওই কারণে তুমি চাইলেই যে কোনো কিছু দিয়ে করতে পারবে না। যদি ওয়েডেল রুল দিয়ে দেয়, ওয়েডেল রুল যদি দেয়, ওয়েডেল রুল দিলে তোমাকে হয় 6টা নিতে হবে, আবার 12টা নিলে বেশি বড় হয়ে যাবে। তো 6 এমন একটা সংখ্যা যেখানে 6 ইন্টারভ্যাল নিলে সবার জন্য কাজ করে। আবার 5 নিলে শুধুমাত্র ট্রাপিজয়েডাল হতে পারে। 5টা ইটারেশন, শুধুমাত্র 5টা ইটারেশন না, 5টা ইন্টারভ্যাল শুধুমাত্র ট্রাপিজয়েডালের ক্ষেত্রে হতে পারে। 4টা ইন্টারভ্যাল ট্রাপিজয়েডাল হতে পারে, সিমসন হতে পারে। যদি সিমসন 1/3 আর ট্রাপিজয়েডাল বলে, তাহলে 4টা নিয়েও সম্ভব। তো এই বেসিকটা টেস্ট করার জন্য এখানে ইন্টারভ্যাল দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে দেখবে যে ওটা এমন ভাবেই সাজানো আছে, লিমিট দেখেই বুঝতে পারো। 6টা ইন্টারভ্যালে ভাগ করলে খুব সুন্দর একটা ভাগ হয়ে যায়। তো 6 হচ্ছে স্ট্যান্ডার্ড সংখ্যা, যেটা সবার জন্য কাজ করে। বলো, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। স্যার 1/3 আর 3/8 আবার একটু যদি বলতেন কি কি থাকবে? 1/3 এর জন্য হচ্ছে 2 4 6, মানে 2 এর মাল্টিপল 1/3 এর জন্য। আর 3/8 এর জন্য হচ্ছে 3 এর মাল্টিপল 3 6 9 12, এটা হলো 3/8 এর জন্য। আর ওয়েডেল এর জন্য 6 এর মাল্টিপল। Okay, স্যার। স্যার স্যার জ্যাকোবি আর সেইডেলের ক্ষেত্রে পরপর দুইটা ইটারেশনে যদি বলে না দেওয়া থাকে যে কত ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে হবে, তাহলে স্যার সেক্ষেত্রে মানে কত ধরে করব আমরা? এটা তো সম্পূর্ণ তখন তোমার হাতে, তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে। তবে আমার মনে হয় 4-5 কম রাখা ঠিক হবে না, কারণ তুমি যদি কম ইন্টারভ্যাল নাও, তাহলে মেলাতেও আবার কঠিন হয়ে যাবে। মানে যত বেশি ইন্টারভ্যাল নেবে, তত অ্যাকুরেট ভ্যালু আসবে, তত দ্রুত কনভার্জও করবে। কিন্তু তুমি যদি দুইটা ডেসিমেল নাও, তাহলে কিন্তু এটা মিলতে মিলতে কঠিন হয়ে যাবে। কারণ পরীক্ষার সময় বলতে পারে যে এত ডেসিমেল প্লেস পর্যন্ত মিলিয়ে দাও। যখন 3 ডেসিমেল প্লেস পর্যন্ত মিলাতে বলবে, তুমি যদি 5 নিয়ে শুরু করো, 5টা ডেসিমেল 5 ডেসিমেল পর্যন্ত রাখলে, তো 3টা যখন মিলবে 5 ডেসিমেল দিলে কিন্তু দ্রুত আসবে। যদি 3টা ডেসিমেল বলে যদি 3 দিয়ে শুরু করো, তাহলে মিলতে কিন্তু দেরি হতে পারে। মানে যত বেশি নেবে, তত অ্যাকুরেট ভ্যালু আসতে থাকবে, তত দ্রুত মিলে যাবে। 5 ডেসিমেল নিয়ে শুরু করেছো, সমস্যা নাই। 3 ডেসিমেল পর্যন্ত মিলাতে বলেছে, 5টা থেকেই দেখতে পারবে 3টা মিলে গেছে, প্রথম দিকের হয়ে গেল। এই জন্য সবসময় একটু বেশি ডেসিমেল রাখলে অঙ্কটা দ্রুত মিলে যাবে। তো ডেসিমেলের পরে আমার পছন্দ হচ্ছে মিনিমাম 5 বা 6 এরকম রাখা। বলো, আর বলো, আর কোনো কোশ্চেন আছে? স্যার স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দেবে? মার্ক ডিস্ট্রিবিউশন তো বলাই আছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে 10 10 10 10 ক্লাসেই বলেছি। মার্ক ডিস্ট্রিবিউশন তো ইজি। মার্ক ডিস্ট্রিবিউশনে মানে একদম না বললেও বোঝা যায়, কারণ এছাড়া কোনো অপশন নাই। অঙ্ক তো খুব অল্প, প্রত্যেক চ্যাপ্টার থেকেই হয়তো দুই ধরনের অঙ্ক, প্রত্যেক চ্যাপ্টারেই দেখবে যে 2 ধরনের অঙ্ক। বা আর কেতে যেমন একটা দিয়েই 10 মার্ক কভার করে ফেলতে পারে। তো মার্ক ডিস্ট্রিবিউশন অটোমেটিক সিলেবাস থেকেই মার্ক ডিস্ট্রিবিউশন পেয়ে যাবে। বলো, আর বলো, আর কোশ্চেন আছে? বলো।
তোমাদের সবাই না দিলেও অনেকেই ফোর্থ কুইজ দিয়েছে। তো ফোর্থ কুইজের খাতা দেখে আমি দেখেছি যে আমি যে আরকে মেথডটাকে সরিয়ে ফোর্থ কুইজে নিয়ে আসলাম, থার্ডে রাখি নাই। আরকে মেথড বেশিরভাগই খুব হাতে গোনা দুই একজন ছাড়া বেশিরভাগই আরকে মেথড ভুল করেছে। আরকে মেথডের অসুবিধা হচ্ছে তুমি যদি শুরুতে ভুল করো ওইটাই তো ইউজ হয়। যদি K1 ভুল করো, K1টা গিয়ে কিন্তু K2 তে বসে, K2 ভ্যালু আবার K3 থেকে বসে। একটা ভুল মানে আস্তে আস্তে সবই ভুল। এই হলো আরকে মেথডের অসুবিধা। তো যখন তুমি একটা ভ্যালু ভুল করবে পরের ভ্যালুগুলো অটোমেটিক ভুল আসতে থাকবে। এই জন্য আরকে মেথডে লিখে করবে, লিখে বলতে ডিটেল দেখিয়ে করবে। ডিটেল দেখিয়ে করলে কি হয়, ভুল হলেও পার্শিয়াল মার্ক দেওয়া যায়। তুমি যখন সবকিছু লিখে লিখে ডিটেল দেখিয়ে প্রত্যেকটা স্টেপ লিখে লিখে করবে, যদি ভুলও হয় তাহলে ওই লেখার জন্য যে না প্রসেস ঠিক আছে, ফাংশন বসানো ঠিক আছে, ক্যালকুলেশন দেখিয়েছে, এই জন্য কিন্তু পার্শিয়াল মার্ক ওখান থেকে বের করা যাবে। কিন্তু যারা স্কিপ করে যাও, যে ভ্যালু ক্যালকুলেটর বের করে বা কোথাও একটা রাফ করে বসিয়ে দিলে, ভুল হলে কিন্তু তখন পুরোটাই ভুল, মানে যেটুকু চোখের সামনে দেখতে পাচ্ছি সবই ভুল, তখন মার্ক কমে যাবে। এই জন্য আরকে মেথড প্রথমত চেষ্টা করবে যেন একদমই ভুল না হয়। আর যদি ভুল হতে পারে এমন সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ডিটেল লিখে লিখে করবে। মানে ক্যালকুলেশন দেখাবে, ফাংশন দেখাবে, ফাংশনে বসানো দেখাবে, ওই যে কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে যোগ হচ্ছে সেগুলো দেখাবে। এতে করে হয় কি, যদি ভুলও হয় তাহলে মার্ক দেওয়া যায়। তো আমি আরকে মেথডের ফোর্থ কুইজ থেকে দেখে যেটা বুঝলাম, তোমাদের বেশিরভাগের যে সমস্যাটা হয়েছে, শুরুর দিকেই ভুল করেছো, একটা ফাংশন বের করতে ভুল করেছো, একটা বসাতে ভুল করেছো, পরেগুলো অটোমেটিক আরো ভুল, সবগুলোই সব ডিজিট লিখে করবে। ডিটেল লিখে করলে বলো, বুঝতে পেরেছো কিনা কি বলেছি? জি স্যার, বুঝছি স্যার। স্যার ফোর্থ কুইজেটা কোশ্চেন ছিল বেস্ট ফিট। হুম। এটা কি মানে কার্ভ ফিটের মধ্যে? তুমি সিলেবাসে জানো না, এটা কেমন কথা? সিলেবাসেই তো, ওখানে সিলেবাসে আছেই তো লিস্ট স্কোয়ারের কার্ভ ফিটিং। যেটা কার্ভ ফিটিং প্রথমত হচ্ছে, এই টপিকটা হচ্ছে কার্ভ ফিটিং এর টপিক। কার্ভ ফিটিং এর অনেকগুলো রুল আছে, যেমন আমরা মিড টার্মেও করেছি যেগুলো, ওগুলো কিন্তু কার্ভ ফিটিং। ওই যে নিউটন দিয়ে করলাম, ল্যাগ্রাঞ্জ দিয়ে করলাম, এগুলোও কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং এর আন্ডারে একটা মেথডের নাম হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড যেটা কিনা ওই যে এক্সপোনেনশিয়াল, লিনিয়ার আর সেকেন্ড ডিগ্রি, এই যে অঙ্কগুলো করেছে, এটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড এর ভিতরে। তো এখানে তো ওই চ্যাপ্টার তো থাকবে বলেছিলাম, ওই চ্যাপ্টারতে আছেই তো, হয় সেকেন্ড ডিগ্রি নাই ফার্স্ট ডিগ্রি, আর না হয় এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটাই বোধহয় পরীক্ষায় দিয়েছিলাম। এই তো সিলেবাস। বলো বুঝেছো কিনা, কি বলেছি বুঝেছো কিনা? জি স্যার। আর বলো, আর কোনো কোশ্চেন আছে? স্যার আরকে মেথডে একটু সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার আরকে মেথডে যখন হলো আমাদের হলো মানে মানে এইচ এর মান 0.5 দেওয়া আছে, আমার বের করতে হবে y 1 এর মান, y হ্যাঁ। মানে x এর মান 1, মানে x 1 এরটা, আর y 0 দেওয়া আছে 1। তাহলে স্যার আমি যখন আরকে মেথডে অর্ডার 2 করব, তখন কি আমি x এর মান ইনিশিয়ালি 0 থেকে শুরু করে তারপরে একটা ইটারেশন করব, তারপরে 0.5 একটা ইটারেশন করব, তারপর আবার 0.5 করে এভাবে করে 1 পর্যন্ত করব, করে তারপর y বের করব না, নাকি সরাসরি? আমি যে ডিজাইন করতে বলেছিলাম প্রথম দিকে, ওই যে একটা লম্বা দাগ দিয়ে x0 y0 করে নেবে, তারপরে h পরিমাণ এগিয়ে গিয়ে x1 y1 করবে, তারপর যদি আরেকটা স্টেপ দিতে বলে, যদি আরেকটা বলে, তাহলে y2 x2 করে নেবে, তারপর ওই যে x0 y0 সূত্রে বসিয়ে y1 আসবে, আবার এদিকে y1 x1 এগুলো সূত্রে বসিয়ে y2 আসবে। এভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন বলো কোশ্চেনটা কি ছিল, মানে কি জানতে চেয়েছো সেটা বলো। জি স্যার অ্যানসার পাইছি। আমি জিজ্ঞেস করতেছিলাম যে মানে একদম যেটা দেওয়া থাকবে, যেটা বের করতে বলবো ওইটা দিয়ে সরাসরি করে দেওয়া, নাকি মানে স্টেপ বাই স্টেপ ইটারেশন করা ওইটা? কারণ খাতা হয়তো ভুল দেখছি, ওটাতে সরাসরি করে দিছিলাম আমি, এজন্য কনফিউশন ছিল। আর এখন তো কোথাও আটকে গেলে সবসময় যে আমার সাথে পরামর্শ করতে হবে তাও না, আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এখন শেখার অনেক জায়গা আছে। আগে যেমন না পারলে কোনো কিছু অপেক্ষা করতে হতো, কবে গিয়ে জিজ্ঞাসা করবো স্যারের কাছে। এখন তোমরা চাইলে জেমিনি বা ক্লাউড
চ্যাট জিটিপি এগুলোরও হেল্প নিতে পারো, এগুলো থেকেও দেখে নিতে পারো যে কি করা হচ্ছে। যদি কোথাও কনফিউশন হয় তখন আমাকে প্রশ্ন করবে, সেটা হতে পারে, তাহলে অন্তত অপেক্ষা করতে হবে না। বলো এখন আর কিছু দেখাতে হবে কিনা তোমাদের, আর কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু দেখাতে হবে কিনা? স্যার গাউস এলিমিনেশন মেথডটা স্যার দেখানোর কথা বলছিলাম, একটু স্যার রিক্যাপ করলে ভালো হতো স্যার। গাউস এলিমিনেশন মেথড, আচ্ছা গাউস এলিমিনেশন মেথডের দাঁড়াও আমি একটু এটা সলিউশন বের করে নিই। আর যেহেতু আমার রাইটিং প্যাড ইউজ করছি না, আমি একটু জেমিনি থেকে একটা এক্সাম্পল করে তারপর আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। লাইনে থাকো। বলো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করি। প্রথমে আমি একটা এক্সাম্পল, এই যে এক্সাম্পল ওরা এই এক্সাম্পলটা দিয়েছে, এখানে আমি বলেছি ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন এই কন্ডিশন গুলো দেখাতে। যদি এটাতে না থাকে তাহলে আমরা আরো পরে আরো প্রম্পট দিয়ে এটা বের করে নিব। তো এটাকে আমি বলেছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্স এইভাবে লিখেও করতে পারো বা এক্স ওয়াই জেড হিসেবে লিখেও করতে পারো। আমার মনে হয় অগমেন্টেড ম্যাট্রিক্সের চাইতে এক্স ওয়াই জেড এইভাবে লিখে করাই ভালো, কারণ যেহেতু ছোট অঙ্ক এইভাবে চেঞ্জ করার কোনো দরকার নেই। তোমরা এইভাবে অগমেন্টেড ম্যাট্রিক্সের ফরম্যাট না করে এক্স ওয়াই জেড যেভাবে ইকুয়েশন লেখা আছে এইভাবে লিখেই কাজ করতে পারো। তো আমাদের টার্গেট হলো এই যে 2 3 আর এই 1 থার্ড ইকুয়েশনের যে ওয়াই, এটাকে জিরো করা। মানে এই যে আমার ই দেখতে পাচ্ছ, তো মাউসের কার্সর কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে এই 2 3 আর এই 1 টাকে জিরো করা। তো তার জন্য কোন রো থেকে কোন রো বিয়োগ করতে হবে, কোনটার সাথে কোনটা যোগ করলে বা বিয়োগ করলে জিরো হয় সেই ব্যাপারটা আমি ক্লাসে দেখিয়েছি। যেমন এখানে 2 0 করতে হবে, এখানে 3 0 করতে হবে। যে প্রথম স্টেপটা হলো উপরের ইকুয়েশনটা ইউজ করে, মানে ফার্স্ট ইকুয়েশন ইউজ করে তার নিচের দুইটা জিরো। তো ফার্স্ট ইকুয়েশন ইউজ করে তার নিচের দুইটা জিরো করে দিয়েছি। এরপরের স্টেপে এই যে -5টা জিরো করতে হবে। তো এই -5টা যখন জিরো করতে গেছি তখন এই যে উপরের -5টা ইউজ করতে হবে, মানে 1 ইউজ করে তার নিচের দুইটা জিরো, এই -5 ইউজ করে তার নিচের -5 জিরো। এই স্টেপ কিন্তু এইভাবেই পরপর যাবে, অন্য কিছু ব্যবহার করে জিরো করলে হবে না। জিরো করার টেকনিক হলো আমি যে 1 ইউজ করে নিচের দুটো জিরো করলাম, আর যেখানে জিরো করব তার ইমিডিয়েট উপরেরটা ইউজ করে তারপর জিরো করতে হবে, কারণ অন্য জায়গায় হাত দিলে আবার যেটা জিরো করেছো সেটা আবার চলে যেতে পারে। তো এখন হয়ে গেল এই যে 2। তো এখন এটাকে যদি আবার কনভার্ট করো, এখান থেকে 2z আসবে, তাহলে 2z থেকে z বের হবে, z বসিয়ে y বসিয়ে x এগুলো আসবে। এখন এটা তো অলরেডি জানো, ইউনিক সলিউশনের জানো। তোমার মূল কোশ্চেন ছিল বোধহয় যে নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন কিভাবে আসে সেটা। জি স্যার। তো এইখানে আরেকটা এক্সাম্পল দেখিয়েছে, আরেকটা এক্সাম্পল দেখো এখান থেকে, যেমন একইভাবে আমি 2 3 3 0 করতে চাই, এই যে 2x thrice x আর এই নিচে 3y, এই তিনটাকে জিরো করতে চাই, এটা হলো আমার টার্গেট। তো জিরো করতে গিয়ে দেখো এমন আসছে যে এখানে সব জিরো আর ডান দিকে 1 এমন হয়ে গেছে। তো লেফট সাইডে 0 ডান দিকে 1, 0 ইকুয়াল 1 তো হয় না, একদিকে 0 আর একদিকে 1 দুটো তো সমান না। এই কেসটাকে বলে নো সলিউশন। এরকম আসলে সেখানে কোনো সলিউশন নাই, তখন তুমি সেটাকে নো সলিউশন বলে অঙ্ক শেষ হয়ে যাবে, কারণ সলিউশনই তো নাই, কি বের করবে? কমপ্লিট। বলো বুঝতে পারছো কিনা? নো সলিউশনের কেস বুঝতে পারছো কিনা? লেফট সাইড 0, রাইট সাইডে ভ্যালু আছে। জি স্যার। তাহলে লেফট সাইড 0, লেফট সাইড 0, এই যে লেফট সাইড 0 মানে তো 0 ইনটু x, 0 ইনটু y, 0 ইনটু z, এই তিনটার সাথে x y z যদি 0 যোগ করা গুণ করে যোগ করা হয় তাহলে লেফট সাইডে 0 হয়, ডান দিকে হয় 1, সেই ক্ষেত্রে এটা আসবে নো সলিউশন। তবে প্রথম কেসে দেখো, প্রথম কেসে কিন্তু এই যে ডান দিকে 0 আছে, এটা সমস্যা নাই। ডান দিকে 0 থাকলে সমস্যা নাই, কারণ এখান থেকে 2z ইকুয়াল 0 আসবে, তাহলে z এর ভ্যালু 0 বের হবে। লেফট সাইড থেকে কিন্তু 2z ইকুয়াল 0 আসছে, z ইকুয়াল 0 বের হয়েছে, এটা তো সমস্যা নাই। সমস্যা হলো লেফট সাইড যদি সব 0 হয়ে যায় তাহলে এটা অটোমেটিক লেফট সাইডে এক্স ওয়াই জেড এর সাথে গুণ করলেও 0ই, তো 0 ইকুয়াল 1 হয়, এটা হলো নো সলিউশন। আর ইনফাইনাইট সলিউশনের কেস আরেকটা দেখিয়েছে, একইভাবে ওই তিনটা ভ্যালু 0 করার পরে দেখো এখানে পুরো ইকুয়েশন ধরেই 0 হয়ে গেছে। যখন ফুল ইকুয়েশন 0 হয়ে গেছে তখন ইকুয়েশন কমে গেছে, এটা পুরোটা 0 হওয়ার কারণে ইকুয়েশন একটা কম পড়ে গেছে।
আমাদের আননোন হলো 3টা, এক্স ওয়াই জেড, আর ইকুয়েশন কম পড়ে গেছে, এখন ইকুয়েশন হচ্ছে 2টা, কারণ একটা তো পুরোটাই জিরো। সেই ক্ষেত্রে এখান থেকে ইনফাইনাইট সলিউশন আসবে। আর ইনফাইনাইট সলিউশন বের করার টেকনিক হলো, যেহেতু আমাদের একটা ইকুয়েশন কমে গেছে, তুমি যে কোনো একটা কিছুকে টি ধরে নিতে পারো। তো একটা ভ্যালু যদি টি, বা আমি যেমন ক্লাসে যখন দেখাই এ ধরেছিলাম, তো একজনকে যদি এ ধরো, সেই এটা বসিয়ে, মনে করো জেড কে এ ধরলে, সেই এ বসিয়ে ওয়াই পাবে, আবার এক্স জেড আর ওয়াই বসিয়ে এক্স পাবে, তখন ওই এর ভ্যালু চেঞ্জ করলে ভিন্ন ভিন্ন সলিউশন আসবে, অসংখ্য সলিউশন আসবে। এই যে এই টাইপের, জেড কে যখন আমরা টি ধরেছি, সেখান থেকে ওয়াই বের হয়েছে আর এক্স বের হয়েছে। এখন টি এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে একটা রেজাল্ট আসবে, 1 বসালে আরেকটা রেজাল্ট আসবে, 2 বসালে আরেকটা রেজাল্ট আসবে। এটাকে বলে ইনফাইনাইট কেস, ইনফাইনাইট সলিউশন এখান থেকে। তো গাউসিয়ান এলিমিনেশনটা ইউনিক সলিউশন যদিও পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু গাউসিয়ান এলিমিনেশনের একটা সুবিধা, যেটা কিন্তু অন্য যে কোনো মেথডেই নাই, এলইউ ফ্যাক্টরাইজেশন বলো, ক্রেমার রুল বলো, বা যত রকম নিয়ম তুমি শিখেছো 19 এর বইতে, কোথাও এই নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন এই কেসগুলো হ্যান্ডেল করতে পারে না। এমনকি ক্যালকুলেটর দিলেও ম্যাথ এরর আসবে। এইটা শুধুমাত্র গাউসিয়ান এলিমিনেশন দিয়েই সম্ভব। এই কারণে গাউসিয়ান এলিমিনেশন যেহেতু শিখছো, এর সুবিধাটাও দেখে রাখো, যে কিভাবে নো সলিউশন আসে, কিভাবে ইনফাইনাইট সলিউশন আসে। বলো ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। আর স্যার 4টা ইকুয়েশন আসলে স্যার, মানে এই 3টা ইকুয়েশন দিলে তো আমরা 3টা জিরো বানাচ্ছি, 4টা স্যার তাহলে কয়টা জিরো বানানো লাগবে স্যার টার্গেট? দেখা যাক একটা, এখন এখান থেকে দেখাই, শো 4/4, দেখি 4/4 একটা एग्जांपल দেখি। যখন 4/4 আসবে, তখন এই যে এই x এর নিচে যে 3টা আছে, এই 3টা জিরো হবে। এই 5y এর নিচে যে 2টা আছে, সেই 2টা জিরো হবে। আর এই যে 2z এর নিচে আরেকটা 2z আছে, -2z এর নিচে, এই 2z টা জিরো হবে। তখন লাগবে মোট 6টা জিরো। এই 3টা, y এর 2টা আর z এর একটা, এই 6টা জিরো লাগবে। তবে পরীক্ষায় 4টা দেওয়ার সম্ভাবনা একটু কম, আর যদি দিয়েও থাকে তাহলে কিছু এলিমেন্ট আগে থেকে জিরো করা থাকবে। আর ক্যালকুলেশন তো একই রকম, ওই 2 1 1 জিরো করতে হবে, পরে -1 3টা জিরো করতে হবে, পরে 2টা জিরো করতে হবে। এই যে দেখো, প্রথমে এই 3টা জিরো হয়েছে, পরের টার্মে গিয়ে এই 2টা জিরো হয়েছে, আর পরের টার্মে গিয়ে এটা জিরো হয়েছে। এখন এখান থেকে w আসবে, w বসিয়ে z আসবে, z আর w বসিয়ে y আসবে, এইভাবে চলবে। একই কাজ, শুধু সাইজে বড় হচ্ছে অঙ্কটা। জি স্যার, ক্লিয়ার স্যার। বলো আর কোশ্চেন বলো, আর কার কি কোশ্চেন আছে বলতে থাকো। স্যার কার্ভ ফিটিং কি 3 টাইপের হবে, লিনিয়ার, এক্সপোনেনশিয়াল আর কোয়াড্রেটিক? লিনিয়ার আর এক্সপোনেনশিয়াল তো একই টাইপের, দুটার থেকে যে কোনো একটা থাকবে, এটা আছে আমার ধারণা। আমি যেহেতু কোশ্চেন দেখি নাই, আমি নিশ্চিত করতে পারছি না, কিন্তু যেহেতু সবই পড়েছি, সবই জানি, কোশ্চেন আলাদা করে দেখে বলার কিছু নাই, কারণ এটা বোঝাই যায়, যেহেতু কার্ভ ফিটিং এ লিনিয়ার আর এক্সপোনেনশিয়াল একই টাইপের, দুইটা থেকে যে কোনো একটা থাকবে মনে হয়। বলো আর বলো, আর কোশ্চেন আর কি দেখাবো? স্যার রেঞ্জ টুকটা মেথড থেকে একটা দেখাইলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা সলভ করি dy by dx, dy by dx। বলো ইকুয়েশন বলো, তুমি নিজেই বলো কি দিব ইকুয়েশন, বলো। স্যার x কিউব প্লাস y। আচ্ছা, x কিউব প্লাস মাঝে মাইনাস দিই, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। মনে করো আর একটা ভ্যালুও দিয়ে দিলাম, y 0, y0 এর ভ্যালু হলো না 0 না, আমি একটু 0 তে করব নাকি অন্য জায়গায় করব, y2 তে করি। ইনিশিয়াল ভ্যালু y2 ইকুয়াল মনে করো 5। তারপরে সলভ ইউজিং, উচ্চারণটা হচ্ছে রাংজে, রাংজে, রানজে, রানজেও বলতে পারো। অর্ডার 4, ফাইন্ড, কি বের করতে বলবো বলো, কত y কত চাও, x এর ভ্যালু কত নিতে চাও বলো।
2.3 করি, ফাইন 2.3। দেখি ডিটেল করেছে কিনা। হ্যাঁ ডিটেলই করেছে, দেখা যাক কে জয়েন করতে চাচ্ছে। জয়েন তো এমনিতেই করা যায়, কোনো কি করা লাগবে নাকি? আচ্ছা দেখা যাক। এমন কেউ আছে যে জয়েন করতে পারছে না? কোনো মেসেজ দিয়েছে কেউ যে জয়েন করতে অসুবিধা হচ্ছে? দেখে আসি কারো জয়েন করতে অসুবিধা হচ্ছে। আর তো কথা না, সবাই তো ওপেনই আছে। ওইটা মেবি অন্য মেল স্যার। হতে পারে যে ইউনিভার্সিটি মেইলের বাইরে, সেই জন্য অনুমতি দেওয়া লাগছে, এটা হতে পারে। আচ্ছা যদি কেউ এমন হয় তাহলে বলো যে ইউনিভার্সিটির মেইল দিয়ে আসতে যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে আমরা এসে যাই। তো দেখো এই হলো আমাদের প্রবলেম। dy/dx হচ্ছে x³ - y - 7। আমরা ইনিশিয়াল ভ্যালু 2 তে নিয়েছি, কারণ সবসময় যে 0 থাকবে এমন কথা না, হতে পারে 0 ছাড়াও অন্য কোনো জায়গাতে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, সেটা হতে পারে। তো ফাংশন আছে x0 এখন হয়ে গেছে 2, y0 5 কোশ্চেনে দেওয়া আছে। আমরা 2.3 তে বের করতে চাই, তাহলে h এর ভ্যালু, এই যে h এর ভ্যালু বের হয়েছে 0.3। তো এটা তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র এই যে এই ফর্মুলা, এটা তো একদম সব অঙ্কেই লাগবেই। আর্গি মেথড তো অবশ্যই আসবে, আর এই ফর্মুলা লাগবেই, মানে এটা ইগনোর করার কোনো সুযোগই নাই। এখন এই যে এইচ আছে ফাংশন, খেয়াল করে দেখো ফাংশন এই জায়গাটাতে আমি ফোর্থ কুইজ নিয়ে যেটা বুঝেছি, তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাংশন কিভাবে বসাতে হয় সেটাই জানো না। ফাংশন কিভাবে বসাতে হয় এখানে সবচেয়ে বড় সমস্যা। তো আমাদের ফার্স্ট k1 এর জন্য ছিল x0 y0, তার মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বসবে x0, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে বসবে y0। তো যেখানে x ছিল সেই x এর বদলে দেখো x0 বসেছে, আর y এর বদলে y0 বসেছে। তারপর k2 এর ক্ষেত্রে দেখো, k2 এর ক্ষেত্রে এই যে পুরোটাই, এই যে যেটা হাইলাইট করলাম, যেটাকে x0 প্লাস হাফ ইন্টু h, যেটাকে আমি হাইলাইট করেছি x0 প্লাস হাফ ইন্টু h, এটা কিন্তু পুরোটা x, আর y0 প্লাস হাফ ইন্টু k1 এটা পুরোটাই y। এখন যেখানে y ছিল বড় সমস্যা, যেটা ফাংশন বসাতেই পারো না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা, যে ফাংশন কিভাবে বসাতে হয় এইখানটাতেই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। ফাংশন ঠিক মতো বসাতেই পারো নাই। তুমি চাইলে আগে ভ্যালুটা এভাবে বের করে নিতে পারো, এটা একটা ভালো টেকনিক। এই যে x0 বসিয়েছে, h বসিয়েছে, আগে এই ভ্যালুটা বের করে নিয়েছে এই ফাংশনের ভিতরে এই পার্টটা, আর y এর এই পার্টটা আগে বের করে নেই। যখন এটা 2.15 আর 5 - 0.6 করে এই যে 2.15 আর 4.4 আগে এই পার্টটা ক্যালকুলেশন করে নিয়েছে, পরে x এর জায়গায় 2.15, y এর জায়গায় 4.4 বসিয়েছে, আর -7 কিন্তু ফাংশনে -7 থেকেই যাচ্ছে। এইখানটাতে সবচেয়ে বেশি ভুল করেছো আমি খাতা দেখে যেটা বুঝেছি। বেশিরভাগেরই মার্ক খারাপ এসেছে এই কারণে, কারণ তোমরা এখনো ভালো করে প্র্যাকটিসই করো নাই। বেশিরভাগেরই ফাংশন বসানোতে ভুল। আবার ফাংশন বসানোতে ভুল যদি ডিটেল লিখে করো, ভুল হলেও পার্শিয়াল মার্ক দেওয়া যায়। অনেকেই আছে শুধু ভ্যালু বের করতে গেছে, না দেখিয়ে ডাইরেক্ট, কিছুই তো লেখে নাই, ডাইরেক্ট ভ্যালু বের করেছে, সেই ক্ষেত্রে ভুল হলে কিন্তু পার্শিয়াল মার্ক দেওয়া যায়। তো এই ব্যাপারটা খেয়াল রেখে আর্কি মেথডটা ডিটেল দেখিয়ে করবে, তাহলে পার্শিয়াল মার্কটা ওখান থেকে পাওয়া যাবে। বলো, প্রশ্ন করো, এখন বলো, কোশ্চেন করো, কি দেখাবো? প্রশ্ন করো যে এখান থেকে আর কিছু বলার আছে কিনা। স্যার নিউমেরিক্যাল স্যার ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ স্যার আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে ভালো করে। হ্যাঁ বুঝলি, আবার কনসেপ্ট স্পষ্ট আসছে। স্যার একটা নিউমেরিক্যাল ডিফারেন্স শুনতে গিয়ে আমাদের একটা প্রবলেম স্যার দেখতে ভালো লাগছে বুঝি। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে করব না আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মেথডটা ছেড়ে দিয়ে ফাইনাইট ডিফারেন্স
মেথড করেছি, ফাইনাইট ডিফারেন্সটা সহজ। আমাদের কাছে ঠিক আছে না ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একটা হচ্ছে সেন্ট্রাল কোনটা ইউজ করে সেন্ট্রাল ফরওয়ার্ড, হ্যাঁ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল, এটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথডের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল। হ্যাঁ সেটা যেটা সেটা করো না, সেটা কিন্তু ওই দিয়ে করেছে, নিউটনের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে করেছে, সেটারটা করো না, এই সেট থেকে করো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রালের ফাইনাইট ডিফারেন্স মেথডটাতে করো। তো আমি কি দেখাবো একটা एग्जांपल? এই যে রাকিব রায়হানকে মেসেজ দিয়ে বলো ইউনিভার্সিটি মেইল থেকে জয়েন হতে, একে বলো যে ইউনিভার্সিটি মেইল থেকে জয়েন হতে, হয়তো ইউনিভার্সিটি মেইল থেকে হচ্ছে না বলে আসছে না, এটা হতে পারে, আর এখান থেকে আমি খুঁজেও পাচ্ছি না। কেউ যদি ওর পরিচিত হও ওকে মেইল দিয়ে বলো, আবার ইউনিভার্সিটি মেইল থেকে ওই যে ছাড়াও জয়েন হয়েছে, এরা তো দু একজন জয়েন হয়েছে, এরা বোধহয় কোনোভাবে অ্যাডমিট। আচ্ছা স্যার আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কি স্কিপ করব স্যার? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যদি শর্ট কোশ্চেন থাকে, যেহেতু এটা সহজ 1-2 মার্কের কোশ্চেন আসার মতো, অনেক সময় হয় কি কোশ্চেনের সাথে 1-2 মার্ক জুড়ে দিতেই পারে, তো 1-2 মার্ক হিসেবে নাম্বার হিসেবে কম, যদি মনে করো 1-2 মার্ক মিস হলে সমস্যা নেই, স্কিপ করতে পারো, ওখান থেকে আসলেও 1-2 মার্কের বেশি আসার মতো জায়গা নেই, তবে শর্ট কোশ্চেন হিসেবে নিশ্চয়ই থাকতেও পারে, বলা যায় না। আর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মেথড, ফাইনাইট ডিফারেন্স মেথড, এটা খুব ইম্পর্টেন্ট মেথড, মানে ফিউচারের জন্য ইম্পর্টেন্ট। তো আমি একটা एग्जांपल দেখাই, এটা সহজ, তো এটা তো শুধু বসিয়ে বিয়োগ করে দিলেই হয়ে যায়, এটা তো একদমই সহজ। দাঁড়াও আমি একটু দেখাই, শো এন্ড एग्जांपल তৈরি করছি। স্যার ইন্টিগ্রেশনের ওই যে ভ্যালুটা আসে না স্যার, ওই যে ক্যালকুলেটরে যেটা বের করতে বলছিলেন, ওটা যদি ক্যালকুলেটরে না আসে তখন কি করব স্যার? ক্যালকুলেটরে না আসলে তো কম্পেয়ার যদি থাকে দেখাতে পারবে না, তো সেই ক্যালকুলেটরে আসবে না এমন কঠিন অঙ্ক দেওয়ার কথাই না। স্যার অনেক সময় ত্রিকোণমিতিক ইকুয়েশন স্যার কোসেক দেয়া থাকে স্যার, একটা কোশ্চেন দেখছিলাম আগের বার স্যার, এটা তো বসানো যায় না ক্যালকুলেটরে? আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু এটার সমাধান তোমাদেরই পাওয়ার কথা ছিল, যদি তারপরেও না হয়ে থাকো আমি দেখাবো। এই যে এই টাইপের, এটা তো বড় পয়েন্ট দিয়েছে, অন্য সূত্র দিয়েছে, সূত্র এখানে তোমাদের জন্য ছোট সূত্রটা দিয়েছে, 2 পয়েন্টের সূত্র, সেটা ইউজ করবে। এটা পয়েন্ট ফর্মুলা, আরো বড় পয়েন্টের ফর্মুলা আছে। আচ্ছা এই পার্টটা শেষ করে নিই, এই পার্টটা শেষ করে নিই, তারপরে যাচ্ছি এখানটাতে। এই যে এই টাইপের খুবই সিম্পল অঙ্ক, যেখানে কিনা এরকম করে বিয়োগ করে এইচ তে ভাগ করে দিলে রেজাল্ট চলে আসে। তোমাদের অঙ্ক কিন্তু এইটুকুই, তো এটা আসলেও বড় যে শর্ট কোশ্চেন 1-2 মার্কের বেশি থাকবে না। স্যার বলো। কিছু কিছু ক্ষেত্রে ওই যে সেন্ট্রালে যে ফর্মুলাটা আছে ওখানে f-1, ওই -1টা টেবিল থেকে কত নাম্বার, এটা একটু ক্লিয়ার করবেন। এটা হচ্ছে টেবিলে যখন বসাবে, টেবিল এরকম মনে করো টেবিল তৈরি হয়েছে, টেবিল তৈরি হয়েছে, যে পয়েন্টে বসাবে সেটা f0, তো লেফটে আসলে -1, -2, -3, আর রাইটে গেলে তুমি যদি এই যে 1 পয়েন্ট থেকে শুরু করো, 1 পয়েন্ট থেকে 1 পয়েন্ট দাঁড়াও মিউট রাখো, 1 পয়েন্ট থেকে শুরু করো, যে 1.0 থেকে শুরু করেছি, তাহলে এটা যদি f0 হয়, তাহলে যত সামনে যাবে f1, f2, f3। আমি যদি 1.4 এ ভ্যালু বের করতে চাইতাম, মনে করো আমি বের করতে চাচ্ছি ডেরিভেটিভটা 1.4 এ, তো 1.4 এ যদি আমি f0 লিখে নিই,
ডান দিকে যেখানে F2 এখন লেখা আছে, এখানে যদি F নট লিখে নেই তাহলে ওই 1.6 হবে, ওইখানে থাকবে F1, 1.8 এর ওইখানে থাকবে F2, আর ওই পিছনের দিকে যখন যাবে তখন ওটা হবে F-1, ওই 1 এ গিয়ে হবে F-2। খুব সিম্পল আইডিয়া। যেখানে 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 ভ্যালুটা বের করতে বলছে ওইটা ডানে গেলে 1 2 3 4 যাবে, লেফট সাইডে আসলে -1 -2 -3 যাবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোশ্চেন কি ছিল, কোসেক। যদি কোসেক থাকে ইন্টিগ্রেশনে, যদি কোসেক থাকে তাহলে কি করতে হবে বলো। এটার খুব সহজ একটা সমাধান আছে, এটার সমাধান খুবই সহজ। স্যার 1/sin দিয়ে স্যার ভাঙাই নিলে হবে স্যার। যদি কোসেক থাকে, কোসেক যদি নিচে থাকে উপরে নিয়ে যাবে, সাইন হয়ে যাবে। আর যদি কোসেক উপরে থাকে নিচে নিয়ে আসবে, সাইন হয়ে যাবে। কোসেক নিচে আছে মানে উপরে গেলে সাইন হয়ে গেল। যখন ক্যালকুলেটরে লিখবে কোসেক, সেক, ট্যান, এগুলোকে হচ্ছে যে না, ট্যান তো আছে, কোসেক, সেক আর কট, ওইটা যেখানে থাকবে সেখানে 1 হিসাবে জায়গা চেঞ্জ করে নেবে, নিয়ে ওই সাইন কস ট্যান দিয়ে করতে পারবে। ক্লিয়ার কিনা এখন? স্যার নিচে থাকলে স্যার উপরে নিয়ে যাব স্যার, মানে স্যার আরেকবার স্যার বলবেন। 1 কোসেক মানে তো সাইন, জি ঠিক স্যার। কিনা? 1 কোসেক মানে তো সাইন, তো নিচে কোসেক আছে মানে কি? আমি তুমি যে কোশ্চেনটা আমাকে পাঠিয়েছিলে, এই যে এখান থেকে যে কোশ্চেনটা আমি পাঠিয়েছিলাম, কে পাঠিয়েছিল দেখাই, এটাতে নাকি, এই যে এটার যে কোসেকটা, এটার যে কোসেক, এই কোসেক এখানে আছে কোসেক, এটা যদি উপরে চলে যায়, এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? এই কোসেকটা উপরে গেলে সাইন হয়ে যাবে। তাহলে এটা উপরে নিয়ে গেলে এটার সাথে গুণ হিসেবে থাকবে sin of x e to the power x। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, বলো আর বলো, আর কোশ্চেন বলো। আর কি কোশ্চেন আছে বলো। আর গাউস সেডল মেথডে স্যার মানে x y z এর মধ্যে অনেক সময় স্যার একটা করে কম দেয়া থাকে স্যার ইকুয়েশনে। ইকুয়েশনে একটা কম দেয়া থাকে মানে কি কম দেয়া থাকে? স্যার তিনটা ইকুয়েশনের মধ্যে স্যার একটা ইকুয়েশনে ধরেন স্যার x মিসিং থাকে স্যার, বা y মিসিং থাকে, বা z মিসিং থাকে। এটা থাকলে তো আরো সহজ হলো, তখন তোর এটা বসাতেই হবে না, অঙ্ক তো আগের মতোই থাকবে, সবকিছু আগের মতোই থাকবে, কোনোটা মিসিং থাকলে আরো সহজ, সেটা বসানোই লাগছে না, ইজি তো, তখন তো খাটনি কমে গেল, তখন তো কষ্ট কমে গেল। যদি কোনো জায়গায় এক্স ওয়াই বা কিছু মিসিং থাকে তাহলে সেটা বসানো লাগবে না, ওটা ছাড়াই অঙ্ক হয়ে যাবে। সহজ হলো না, আরো কঠিন হলো না সহজ হলো? যদি কোনো কিছু বসানো লাগে আরো ইজি হলো, ওটা বসানো লাগবে না, ওইভাবেই থাকবে। তখন মনে করো y ইকুয়াল মনে করো 2 - x হয়ে গেল, z নাই, তাহলে 2 - x দিয়েই করতে পারবে। বলো আর বলো, আর কি প্রশ্ন আছে বলো। তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু এখনো আপডেট করা হয়নি, আমি আরো 3-4 দিন আগে পোর্টালে রিকোয়েস্ট দিয়ে রাখছি অ্যাটেন্ডেন্স খুলে দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত খোলে নাই। দেখে আমি শনিবার গিয়ে সরাসরি কথা বলবো অফিসে গিয়ে। আমি বেশ 2-3 দিন ধরে অপেক্ষা করছি, খুলে দিলে এটা আপডেট করব, কিন্তু এখনো পর্যন্ত করতে পারি নাই। স্যার বলো। ট্রাপিজয়েডাল, সিমসন এবং ওয়েডেলস এর জন্য আমাদের যে বক্সটা থাকে x এবং y, তো x এর মান যখন আমাদের পাই আকারে থাকে, π/12, পারো, অনেকেই আছে যে না ওই কাটাকাটি করলে আবার পরে চিন্তা করতে অসুবিধা হয়, স্যার মানে এটা তোমার উপর নির্ভর করছে। পুরাটাই দিলে একটা মান আসতেছে আর কাটাকাটি করে দিলে আরেকটা মান আসতেছে। সেটা তো হবে না, একই আসবে, দুটোই একই আসবে। 2π/12 মানে π/6, এখানে দুই রকম মান আসার কোনো সুযোগই নাই। 2π/12 আর π/6 একই জিনিস, 2π/12 মানে তো π/6। যদি কনফিউশন থাকে তাহলে ঠিকমতো ব্র্যাকেট ইউজ করতে পারো, হয়তো ভাগ গুণের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করে সমস্যাটা সমাধান করে নিতে পারো। অনেক সময় হয় যে ক্যালকুলেশন করার সময় ভাগের কাজ আগে হয়, গুণের কাজ আগে হয়, এই ব্যাপারগুলো হতে পারে।
এই কারণে ভ্যালু এলোমেলো হয়ে যেতে পারে, তবে সেই সম্ভাবনা খুব কম, কারণ গুণ আর ভাগের কাজ একই সাথেই হয়। তো সমস্যা হওয়ার কথা না। যদি দুই রকম ভ্যালু আসে তাহলে আমাকে দেখিও যে কেন আসছে। আমার মনে হয় কোথাও ক্লিক করতে ভুল করেছো বা কোথাও ব্র্যাকেট ইউজ করে সেই সমস্যাটা সমাধান করতে পারতে, এমন হতে পারে। কাটাকাটি করে দিলে সমস্যা নাই, কাটাকাটি করে দাও, তাতেও সমস্যা নাই। একবার বসানো হয়ে গেলে তো বুঝেই গেলে, তারপর কেটে 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 হ্যাঁ কেটে ছোট করে নাও। ছোট করলে বসাতে সুবিধা হবে, ক্যালকুলেটর ক্লিক করতে সুবিধা হবে, এটা ভালো। ওকে স্যার। বলো, তারপর বলো, আর বলো, আর কোশ্চেন আছে? আর কিছু? স্যার আমার আরেকটা কোশ্চেন। বলো। স্যার এই সূত্রতে যদি n এর মান 6 থাকে, এই যে ওয়েডেল, সিমপসন এবং ট্রাপিজয়েডালে, তো 6 পর্যন্ত থাকলে y6 যদি একবার নেই আমি, পরবর্তীতে কি আবার y6 বসাতে পারবো? y6 রিক্যাপ করা যাবে? প্রথমটার শেষটা তো সবসময় সিঙ্গেল, প্রথমটা শেষটা সবসময়, শুধুমাত্র y3টা রিপিট আছে, দুইবার ইউজ হয়েছে ওয়েডেলের ক্ষেত্রে, আর কোথাও কিন্তু রিপিট নাই। ওয়েডেল ছাড়া আর কোথাও কিন্তু y3 রিপিট নাই, শুধুমাত্র ওয়েডেলের সময় y3টা বোধহয় দুইবার ইউজ হয়। বাকিগুলোতে কিন্তু প্রথমটা শেষটা সিঙ্গেল, আর ডাবল ইউজ কোনোটারই নাই, শুধু ওয়েডেলের ক্ষেত্রে y3টা দুইবার ইউজ হয়েছে। ঠিক কিনা বলো? জি স্যার। তবে অ্যান্সার বের করার পরে ম্যাচ করে দেখবে কাছাকাছি থাকবে, যদি কাছাকাছি না থাকে তাহলে নিশ্চয়ই কোথাও ভুল করেছো, ভুলটা চেক করবে। যদি দেখো যে কাছাকাছি নাই, পার্থক্য রেজাল্টে খুব বেশি পার্থক্য হবে না, কাছাকাছি রেজাল্ট হবে, বড় ইরর আসবে না। বড় ইরর শুধুমাত্র আসতে পারে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, মানে ই এর পাওয়ার যদি অনেক বড় থাকে, মনে করো ই টু দি পাওয়ার বিশাল বড় একটা নাম্বার দিলাম, তখন কিন্তু ভ্যালু, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই কখন ইররটা বড় হতে পারে। সাধারণত তোমাদের ক্ষেত্রে ইরর কখনোই বড় হবে না, আমি একটু দেখাই। মনে করো সবচেয়ে ভালো রুল কি, ওয়েডেলি মনে করো ভালো রুল, আমি একটু এই এক্সাম্পলটা দেখাই। এটা শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার মনে করো 10x দিয়ে দিলাম। এই যে এই টাইপের যখন ই এর পাওয়ার অনেক বড় হবে, মনে করো দিলাম 0 2 2 ইউজিং ওয়েডেল বাই 6 সাব ইন্টারভ্যাল, এই ক্ষেত্রে ইররটা বড় হবে, কারণ ই এর পাওয়ার খুব বড়, এটা গ্রাফটা হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হবে, মানে খুব খাড়া একটা গ্রাফ তৈরি হবে, তখন রেজাল্টটা ভুল আসবে, মানে অনেক বেশি ইরর হবে। কিন্তু এরকম ফাংশন তো তোমাদের দেবে না, তো সবসময় রেজাল্ট খুব হবে, কাছাকাছি থাকবে। ফাইনাল রেজাল্ট কত আসছে? ফাইনাল এটা ইকুয়েশন ভেঙে গেছে, এটার আসছে হচ্ছে, আচ্ছা এবার দেখি এক্সাক্ট রেজাল্ট কত। বড়, এখানে 57, এখানে 48। যদি এক্সপোনেনশিয়াল হয়, ই এর পাওয়ার অনেক বড় হয় বা কোনো বিশাল পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে রেজাল্টে অনেক বড় ইরর আসতে পারে। এছাড়া তোমাদের যেসব অঙ্ক আছে সাইন কস বা এই টাইপের যেসব অঙ্ক আছে, সেগুলোতে কোনো সময় পার্থক্য খুব বেশি হবে না। তো তোমরা যখন অঙ্ক করবে তখন দেখবে যে পার্থক্যটা যেন খুব বেশি না হয়, চেক করবে, ভুল মনে হলেই চেক করবে, একটু এদিক ওদিক হলেই চেক করবে যে কোথাও ভুল করেছো কিনা, কিছু লিখতে ভুল করেছো কিনা। বলো, আর বলো। স্যার আমার কাছে কই এটা আমরা স্পিড সেট এরকম আছে, কোন চাপে দিয়ে মানে আনসার শুরু করা
ভাই তোমার মাইকের সমস্যা, এখানে একটু ঠিক করে কথা বলো, বুঝা যাচ্ছে না। কথা কথা শুনতে বুঝতে পারি নাই, আবার বলো। স্যার বলতে স্যার আমাদের পরীক্ষা স্যার আনসার করে স্ট্র্যাটেজিটা কিরকম হচ্ছে, মানে কোনটা দিয়ে শুরু করা এটা আমরা ম্যানেজমেন্টটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে কোন কোশ্চেনের অ্যান্সার আগে করলে ভালো হয় সেটা বলছো? জি স্যার, জি স্যার। যখন দেখবে যে অঙ্ক কত বড় হবে আগে থেকে বোঝা যাচ্ছে না, যেমন গস সাইডেল যেটা ইটারেটিভ মেথড, যেটা মানে গস এলিমিনেশন না, কিন্তু গস এলিমিনেশন ছোটই হবে, সহজই হবে, ছোট হবে গস এলিমিনেশন। কিন্তু যদি গস সাইডেল বা জ্যাকোবি যেটা আছে, এই অঙ্কটা কিন্তু কয়টা ইটারেশন লাগবে আগে থেকে বলা যায় না। এই টাইপের অঙ্কগুলো শেষের দিকে রাখবে। এই টাইপের অঙ্কগুলো শেষের দিকে রাখবে, যাতে করে সময় নিয়ে যতগুলো ইটারেশন লাগে করলে সময় শেষে গেলে থেমে গেলে ছেড়ে দিলে, এই টাইপের অঙ্কগুলো শেষের দিকে রাখবে। আর কেতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আর কে যদি শুরুর দিকে শুরু করো, তারপর যদি ভুল হয়ে যায় ওইটা নিয়ে সময় নষ্ট করে ফেলতে পারো। এই ব্যাপারগুলো, তারপর বাকিটা তোমার স্ট্র্যাটেজি কিভাবে তুমি করলে সুবিধা হয় সেটা নিজেই বুঝবে প্র্যাকটিস করলে। সহজগুলো আগে শেষ করে নাও। সহজগুলো যেমন লিস্ট স্কোয়ার এগুলো হওয়ার কথা না, ভুল হওয়ার কথা না, এগুলো কঠিন হওয়ার কথা না, কঠিন হওয়ার কোনো জায়গায় নাই। তারপরে ইগুলো যেটা ইন্টিগ্রেশন যেগুলো, তারপরে গস এলিমিনেশন যেটা, এই অঙ্কগুলো বড় হতে পারবে না, এদের সাইজ নির্দিষ্ট, কিন্তু বড় হতে পারে গস সাইডেল, তারপর আরকে মেথড, এগুলো শেষের দিকে রেখো। বলো আর বলো। এক্সাক্ট রেজাল্ট বের করার সময় সাবধানে করবে। অনেক সময় এক্সাক্ট রেজাল্ট ভুল করে ফেললে তখন পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যাবে যে আমার তো রেজাল্ট ভুল আসছে, কি করব। এই জন্য যেমন ইন্টিগ্রেশন করার সময় বক্সটা খুব সাবধানে বের করবে, কারণ বক্স ভুল মানে অনেকের আছে অঙ্ক সবই ঠিক আছে, লিমিট দেওয়া আছে দেখা যাচ্ছে 0.2 থেকে বা 0.4 থেকে, সে 0 থেকে নিয়ে শুরু করেছে, এই টাইপের ভুল করবে না। বক্সটা সাবধানে করবে যে লিমিট কোথায় শুরু কোথায় শেষ, সবগুলো লিমিট প্রথম থেকে শেষ পর্যন্ত আসছে কিনা, তারপর ভ্যালু গুলো ঠিক বের করেছো কিনা। ত্রিকোণমিতিক ফাংশন হলে সেটাকে রেডিয়ান মুডে অবশ্যই রাখবে, ক্যালকুলেটর সবসময় রেডিয়ান মুডেই রাখবে, কারণ তোমার ডিগ্রি মুডের কাজ নেই বললেই চলে, ক্যালকুলেটর সবসময় রেডিয়ান মুডেই রাখবে। বলো আর টেবিল গুলোর মান কি 0 থেকে শুরু করব তারপরে আস্তে আস্তে বাড়াবো? টেবিলের ভ্যালু লোয়ার লিমিট থেকে আপার লিমিট ইন্টিগ্রেশনের সময় 0 না, ও আচ্ছা ঠিক আছে, 0 না, লোয়ার লিমিট থেকে আপার লিমিট। সবসময় লোয়ার লিমিট থেকে আপার লিমিট হবে, 0 হলে 0, না হলে না। ওকে স্যার। এরকম 2-3 জন আছে যারা 0 থেকে শুরু করেছে, লিমিট দেওয়া আছে দেখা যাচ্ছে 0.4 বা 0.2 শুরু করেছে 0 থেকে। এই ভুলগুলো করবে না, কারণ এগুলো অলরেডি তোমাদের কুইজে দিয়ে চেক করা হয়ে গেছে। বলো তারপর বলো। স্যার সেডেল আর জ্যাকোবি তো স্যার তো 0 থেকে শুরু করব না, এন তো প্রথমে x0 y0 z0 শুরু করে x1 y1 z1 বের হবে। হ্যাঁ, এটা তো কমন সূত্র। না স্যার মানে 0 থেকে শুরু করব, মানে বেস ভ্যালুটা 0 ধরবো। এটা কোশ্চেনের উপরে নির্ভর করছে, কোশ্চেনে বলে দিলে যেটা বলবে সেটাই দিয়েই শুরু করতে হবে। আর যদি বলে না দেয় 0 দিয়েও শুরু করতে পারো, 0 দিয়ে শুরু করলে যদি বলে 2-3টা ইটারেশন, 0 দিয়ে শুরু করলে ভালো। আর যদি বলে এত ডেসিমাল প্লেস পর্যন্ত মেলাও, সেই ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট রেজাল্ট বের করে কাছাকাছি ভ্যালু দিয়ে শুরু করলে বেশি ভালো। টেকনিক আছে, একটার জন্য এক রকম টেকনিক, বলে দিলে তো এটাই করতে হবে, আর কোনো অপশন নাই। কিন্তু যদি বলে যে এত ডেসিমাল প্লেস মিলিয়ে দাও, ক্যালকুলেটর দিয়ে বের করে কাছাকাছি কিছু একটা নিয়ে শুরু করলে ভালো হয়। আর যদি বলে না 3টা ইটারেশন করো 4টা ইটারেশন করো, তখন 0 বসিয়ে শুরু করলে সহজ হয়, প্রথম স্টেপটা তো সহজ হয়। বলো বুঝতে পারছো কিনা পার্থক্যগুলো? স্যার এক্সাক্ট রেজাল্ট মনে করেন 3 পয়েন্ট সামথিং আসলো, তখন কি আমরা 2 বা 3 থেকে এইভাবে শুরু করব? মনে করো 3.2 আসলো, তুমি 3.1 ধরতে পারো, 3 ধরতে পারো, এরকম কাছাকাছি কিছু একটা দিয়ে শুরু করো। কাছাকাছি কিছু একটাতে শুরু করলে তখন ইটারেশন দ্রুত ম্যাচ করবে। তবে ভ্যালু দিয়ে দিলে কিন্তু আর কোনো অপশন নাই, ওটা দিয়েই করতে হবে।
বলো, তারপর বলো আর কি, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত ম্যাথ প্র্যাকটিস শুরু করি, সমস্যা হলে স্যার জানাবেন আপনাকে। ঠিক আছে। আর এমনিতে আমার নিজেরও তোমাদের সিস্টেম, এই ইউনিভার্সিটি সিস্টেমই তো কেমন জানো। আমার পরীক্ষা হবে হচ্ছে 30 তারিখে শনিবার। আমাকে রেজাল্ট দিতে হবে 2 দিনের ভিতরে, রেজাল্ট দিতে হবে 2 দিনের ভিতরে। রেজাল্ট দিতে গেলে অনেক কিছু করতে হবে, তার ভিতরে আবার অনেক কাজ আছে। এত তাড়াহুড়ো করে খাতা দেখলে ঠিক মতো দেখাও হয় না, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিবা কোন সময় দিব, যে টেক্সট লিখলে। আবার এখন অনেকগুলো কাজ সামনে, এত অল্প সময় দেয় কেন জানি না, তাড়াহুড়ো করতে হচ্ছে। আগে তো ফ্রি ছিলাম, প্রেশার ছিল না, কিন্তু এখন এসে অনেক কাজ সামনে। তারপরেও লিখো, কোনো সমস্যা হলে। ইউনিভার্সিটির ছেলে ব্যবসা প্রতিষ্ঠান বেশি হয়ে গেছে। এত তাড়াহুড়ো করা যাকগে, তো সেটা তো আর চেঞ্জ করা যাবে না, ওগুলো বলে লাভ নাই। তোমাদের সমস্যা হলে তারপরেও আমার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স এখন আপডেট হয় নাই, বাকি যারা অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করছে তাদের বলে দিও, ওটা আপডেট হবে। অফিসে গিয়ে দেখি, দেখা করে চেঞ্জ, ওটা এখনো আপডেট হয় নাই। আর ইসের সময়ও শেষ হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট জমা টমা দেওয়ার টাইম কিন্তু চলে গেছে। পিএলসি তে দিয়ে রাখছিলাম এই কত তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত সময় না, শেষ হয়নি এখনো। আজকে মধ্যে রাত স্যার এখনো 1 ঘন্টা আছে। এখন 1 ঘন্টা আছে, আজকে পর্যন্ত টাইম দেওয়া আছে। কারণ এটা যদি আমি এখন শেষ করে না রাখি, কালকের ভিতরে শেষ না করে রাখি, তাহলে ওই 2 দিনের ভিতরে করতে গেলে আরো কষ্ট হয়ে যাবে। স্যার অনলাইন টেক্সটে তো স্যার জাস্ট লিংকটা দিলেই হবে না স্যার? অনলাইন টেক্সটে হ্যাঁ হ্যাঁ, লিংক দিলেই হবে। অনলাইন টেক্সটে লিংক দিলেই হবে, গুগল ড্রাইভে আপলোড করে, তারপর সেইখান ভালো আপলোড করে তারপর সেই লিংকটা দিয়ে দেবে, পাবলিক করে রাখবে, শেয়ার যাতে দেখতে পারি আমি। জি স্যার, আমি গতকালই সেটা একটু বলে নিই, সবাই শোনো একটু মন দিয়ে। তোমরা তো আগেও প্রেজেন্টেশন সাবমিট করেছো বা জানো কি কি করতে হয়। যেমন আমি প্রথম দেখছি, কিন্তু ওইখানে তোমাদের ড্রেসের জন্য মার্ক আছে, আই কন্টাক্টের জন্য মার্ক আছে, তারপর বডি ল্যাঙ্গুয়েজের জন্য মার্ক আছে। তো তুমি যদি ভিডিও দিয়ে না করো তাহলে এগুলো কোত্থেকে আসবে, এগুলো কিভাবে বের হবে? তোমাদের তো রুব্রিক্সে দেওয়াই আছে কত মার্ক আছে ভিডিও ইসের জন্য, চোখের জন্য, কি সব এসব অনেক কিছু দেওয়া আছে। তো সেগুলো তোমরা নিশ্চয়ই জানার কথা, যেহেতু তোমাদের অলরেডি 2-3 সেমিস্টার চলে গেছে। এমন হয়তো কেউ কেউ থাকতে পারো যারা স্যার ভিডিওতে ভিডিওতে যদি একটু শুধু ভয়েস আওয়াজ দিয়ে কম গেছে। থাকে, ওটা কি স্যার বেশি সমস্যা? মানে আমি যে ভিডিওটা করছি একটু স্যার সাউন্ড কম ছিল আর কি। সাউন্ড কমের জন্য তো মার্ক ওইখানে কাটার জায়গা নেই, মার্ক কাটার জায়গা আছে আই কন্টাক্ট নোটা এসবে। স্যার বলো। আমাকে ফোনে রেকর্ডিং করা লাগছে, সো দেখা গেছে আমি আমার স্ক্রিন দেখে প্রশ্ন করে নাই যে এত মার্ক কেন দিছো, এখন নাকি আর প্রশ্ন করবে, তাতে সমস্যা। এখন স্যার হলো আমাদের তো ধরেন আপনাদের তো ভার্সিটি পলিসি ছিল সর্বনিম্ন 30% এ প্লাস। এখন স্যার আমাদের কিন্তু অনেকেরই আছে যাদের মিডিয়াম মার্ক অনেক কম আছে বা কুইজের ক্যালকুলেট করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।